সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব চাকমা আদিবাসীদের জীবনধারা সম্পর্কে। চাকমা বা চাংমা হলো ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিম মায়ানমারের পূর্ব অধিকাংশ অঞ্চলের একটি জাতিগোষ্ঠী। তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ভারতের মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বৃহত্তম জনগোষ্ঠী। তারা নিজেদের চাংমা নামে পরিচয় দিতে পছন্দ করে। চাকমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। চাকমারা প্রধানত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাস করে। তবে বেশিরভাগ চাকমা জনসংখ্যা উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং আসামে বসবাস করে। চাকমারা উত্তর পূর্ব ভারতের তিব্বতী বর্মী গোষ্ঠীগুলির সাথে গভীর জাতিগত সম্পর্ক বজায় রেখেছে। তাদের নিজস্ব একটি ভাষা রয়েছে যা চাকমা ভাষা বা চাংমা হদা নামে পরিচিত। এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, যা তাদের বসবাসরত অঞ্চলের প্রধান ভাষা চাটগাঁয়া ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। অধিকাংশ আধুনিক চাকমা জনগণ 1550 শতকের সংস্কার এবং রানী কালিন্দীর সময় থেকে থেরবাদ বৌদ্ধ ধর্ম পালন করে। তবে তাদের সংস্কৃতিতে লোকবিশ্বাস ও রীতিনীতি প্রচলিত। মায়ানমারে চাকমারা ডাইংনেট নামে পরিচিত এবং সেখানে তারা 135টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত জাতিগত গোষ্ঠীর একটি। চাকমা জনগোষ্ঠী 31টি বংশ বা গোত্রে বিভক্ত। এই সম্প্রদায়ের প্রধান হচ্ছেন চাকমা রাজা, যারা উপজাতি প্রধান হিসেবে মর্যাদা পান এবং ঐতিহাসিকভাবে ব্রিটিশ ভারতের সরকার ও বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত। চাকমাদের সাথে তাদের প্রতিবেশীদের সম্পর্ক খুব সুন্দর। চাকমা শব্দটি সংস্কৃত শব্দ শক্তিমান থেকে আগত। বর্মী রাজত্বের শুরুর সময়ে বর্মী রাজারা এই চাকমা নামকরণের প্রচলন করেন। তখনকার সময়ে বর্মী রাজারা চাকমাদের রাজার পরামর্শক, মন্ত্রী এবং পালি ভাষার বৌদ্ধ ধর্মের পাঠ অনুবাদকের কাজে নিয়োগ প্রদান করতেন। রাজা কর্তৃক সরাসরি নিয়োগকৃত হওয়াতে বর্মী রাজ দরবারে চাকমারা বেশ প্রভাবশালী ছিলেন। বার্মায় প্রচলিত চাকমাদের নাম সংক্ষেপে শাক। এই শব্দটি সংস্কৃত শব্দ শক্তিমানের বিকৃত রূপ হিসেবে বিবেচনা করা হয়। এরই এক পর্যায়ে জনগোষ্ঠীটির নাম চাকমা এবং পরবর্তীতে বর্তমান চাকমা নামটি গ্রহণযোগ্যতা পায়। চাকমারা উত্তর পূর্ব ভারতের তিব্বতী বর্মন গোষ্ঠীগুলির সাথে জিনগত প্রগাঢ়তার মিল রয়েছে। এদের মূল ভূখণ্ডের ভারতীয়দের সাথে জিনগত মিল রয়েছে। 1546 সালে আরাকান রাজা ম্যাং ব্যাং বার্মার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধাবস্থায় শাক রাজা উত্তর দিক থেকে তৎকালীন আরাকান অর্থাৎ আজকের কক্সবাজারের রামু আক্রমণ করে দখল করে নেন। ডিয়েগো ডি এস্টোর একজন পর্তুগিজ 1615 সালে প্রাচীন বঙ্গ অঞ্চলের একটি মানচিত্র তৈরি করেন। ওই মানচিত্রে কর্ণফুলী নদীর পূর্ব তীরে চাকমাস নামে একটি অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় ওই নির্দেশিত অঞ্চলটিও ছিল তখনকার চাকমাদের আবাসভূমি। পরবর্তীকালে আরাকান রাজা ম্যাং রাজাগ্রি পর্তুগিজ মানচিত্রে উল্লেখ করা চাকমাস অঞ্চলটি অধিকারে নেন। আরাকানিদের কাছে পরাজিত হয়ে চাকমা জনগোষ্ঠী বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলে আসেন এবং আলেক্যদয়ে তাদের রাজধানী স্থাপন করেন, যার বর্তমান নাম আলীকদম। পরবর্তীতে আলেক্যদং থেকে আরও উত্তরে সরে এসে বর্তমান চট্টগ্রাম বিভাগের রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি উপজেলায় বসতি স্থাপন করেন। 1666 সালে মোগল সুবেদার শায়েস্তা খান আরাকানিদের পরাজিত করে চট্টগ্রাম দখল করে নেন এবং চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন। ওই সময় মোগল সাম্রাজ্য চট্টগ্রামের সমতল অঞ্চলগুলোই নিয়ন্ত্রণ করত এবং চাকমারা তখন পর্যন্ত মোগল সাম্রাজ্যের অন্তর্গত ছিলেন না। তার কিছু সময় পর মোগলরা চাকমাদের কাছ থেকে চট্টগ্রামে ব্যবসা করার বিপরীতে খাজনা দাবি করতে থাকেন। এর ফলে মোগলদের সাথে চাকমাদের বিরোধ শুরু হয়। চাকমা আর মোগলদের সাথে যুদ্ধ হয়। এতে মোগলরা পিছু হটতে বাধ্য হয়। মোগলদের কাছ থেকে চাকমা রাজা 2টি কামান জব্দ করেন, যার একটি কাপ্তাই হ্রদে নিমজ্জিত অবস্থায় আছে এবং আরেকটি চাকমা রাজবাড়িতে আছে। পরবর্তীতে 1713 সালে চাকমা এবং মুঘলদের মাঝে শান্তি স্থাপিত হয় এবং একটি দৃঢ় সম্পর্কের সূত্রপাত ঘটায়। তারপর থেকে মোগল সাম্রাজ্য আর কখনোই চাকমাদেরকে তাদের বসতা স্বীকার করতে বাধ্য করেনি। মোগলরা একই সাথে চাকমা রাজা সুখদেব রায়কে পুরস্কৃত করেন। সুখদেব রায় নিজের নামে রাজধানী স্থাপন করেন, যা আজও সুখবিলাস নামে পরিচিত। সেখানে আজও পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ এবং অন্যান্য প্রাচীন স্থাপনা রয়েছে। পরবর্তীতে রাজানগরের রাজধানী স্থানান্তর করা হয়, বর্তমানে যা চট্টগ্রাম জেলায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের রাজানগর হিসেবে পরিচিত। পলাশী যুদ্ধে 3 বছর পরে মুর্শিদাবাদের নতুন নবাব মীর কাসিম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চট্টগ্রাম, বর্ধমান এবং মেদিনীপুর উপহার হিসেবে দিয়ে দেন। 1761 সালে 5 জানুয়ারি কোম্পানির প্রতিনিধি হ্যারি ভেরেলস্ট চট্টগ্রামের শাসনভার সুবাদার মোহাম্মদ রাজা খানের কাছ থেকে গ্রহণ করেন।
তবে তখনও চাকমা রাজা শের দৌলত খান স্বাধীনভাবে তার রাজ্য পরিচালনা এবং মোগলদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন এবং কোম্পানির শাসন মেনে না নিয়ে কোম্পানির কর্তৃক ধার্য নির্ধারিত খাজনা প্রদানে বিরত ছিলেন। ফলে কোম্পানির সাথে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের সূত্রপাত হয়। কোম্পানি চাকমা রাজের বিরুদ্ধে 4টি যুদ্ধ পরিচালনা করেছিল। যুদ্ধে কোম্পানি বিশেষ সুবিধা করতে না পারায় এবং চাকমা রাজ্যে বাণিজ্য অবরোধের ফলে সৃষ্ট সমস্যায় দুই পক্ষই 1785 সালে একটি শান্তি চুক্তি আলোচনা চালায়। চাকমা রাজের পক্ষে রাজা জানবক্স খান শের দৌলত খানের পুত্র অংশ নেন। পরবর্তীতে 1787 সালে কলকাতায় চাকমা রাজের সাথে কোম্পানির একটি শান্তি চুক্তি সম্পূর্ণ হয়। চুক্তি অনুযায়ী চাকমা রাজা কোম্পানির আধিপত্য মেনে নেওয়ার পাশাপাশি বছরে 500 মণ তুলা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কোম্পানি চাকমা রাজার আঞ্চলিক আধিপত্য মেনে নিয়ে বাণিজ্য অবরোধ তুলে নেয়। লর্ড কর্নওয়ালিস ও চাকমা রাজার মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রধান বিষয়গুলো ছিল কোম্পানি জানবক্স খানকে চাকমাদের রাজা হিসেবে স্বীকৃতি দেবে এবং নিজ এলাকায় চাকমা রাজা রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ রাজ চাকমা রাজের স্বতন্ত্র সার্বভৌমত্বকে মেনে নেবেন এবং একই সাথে সমতল থেকে অভিবাসনে নিষেধাজ্ঞা আরোপ করবেন। চুক্তি অনুযায়ী চাকমা রাজা জানবক্স খান নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মূল দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ রাজ্যের সৈন্য চাকমা রাজ্যে নিয়োজিত থাকবেন চাকমা রাজের রাজ্য অন্য পার্শ্ববর্তী জনগোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষার্থে। জানবক্স খান তার রাজ্যের রাজধানী রাজানগরে সরিয়ে নেন, যা বর্তমান আঙ্গুনিয়ার রানীরহাটে অবস্থিত। 1800 সালে জানবক্স খানের মৃত্যুর পর তার পুত্র তব্বর খান রাজা হন, কিন্তু কিছু সময়ের ব্যবধানে তিনিও মারা গেলেন। তার ছোট ভাই জব্বর খান রাজা হন। জব্বর খান 10 বছর পর্যন্ত শাসন করেন। তার মৃত্যুর পর তারই সন্তান ধরমবক্স খান 1812 সালে রাজা হয়েছিলেন। ধরমবক্স খান 1832 সাল পর্যন্ত রাজত্ব করেন। 1832 সালে তার মৃত্যুর পর রাজ্য শাসনে অরাজকতা দেখা দেয়, কারণ তার কোনো পুত্র ছিল না। ফলে কোম্পানির হস্তক্ষেপে শুক্লাল দেওয়ানকে অন্তর্বর্তীকালীন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়। এই সময়কালে ধরমবক্স খানের বিধবা স্ত্রী রানী কালিন্দী কোম্পানির কাছে রাজ্য পরিচালনা ভার দেওয়ার আবেদন করেন। কোম্পানির সরকার রানীর আবেদন গ্রহণ করে 1844 সালে একটি আদেশ জারি করে। 1864 সালে নতুন খাজনা ধার্য করা হয়, যার পরিমাণ দাঁড়ায় বছরে 11,803 টাকা। সিপাহী বিদ্রোহের পরে 1857 সালে ব্রিটিশ সরকার কোম্পানির কাছ থেকে ভারত শাসনভার নিয়ে নেয়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের শাসনভারও অন্তর্গত ছিল, যা তখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে আলাদা করা হয়নি। তবে ব্রিটিশ সরকার নতুন দায়িত্বভার গ্রহণ করার পর পার্বত্য চট্টগ্রামের সীমানা নির্দেশ করে একটি প্রত্যাদেশ জারি করেন। প্রত্যাদেশ অনুযায়ী ফেনী নদী হতে শঙ্খ নদীর মধ্যবর্তী সকল পাহাড় এবং চট্টগ্রামের নিজামপুর রোড হতে কুকি হিলস পর্যন্ত অঞ্চলকে চাকমা রাজ্যে সীমানাভুক্ত করা হয়। 1873 সালে রানী কালিন্দীর মৃত্যুর পর তার প্রপুত্র হরিশ্চন্দ্র কারবারি চাকমা রাজা হিসেবে অভিষিক্ত হন এবং রায়বাহাদুর উপাধি প্রদান করা হয়। ইংরেজদের সাথে যুদ্ধ পরবর্তী সময়ে চাকমা সামরিক বাহিনী ক্রমে দুর্বল হয়ে পড়ে। পার্শ্ববর্তী জনগোষ্ঠীগুলোর ক্রমাগত আক্রমণ এবং ব্রিটিশ কর্মকর্তাদের চাপের মুখে চাকমাদের রাজধানী 1874 সালে রাজানগর থেকে রাঙামাটিতে স্থানান্তরিত হয়। সেই সময় পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো, যা ব্রিটিশদের কাছে তাদের দেশের সুতার কলকারখানার কাঁচামাল বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্ব বহন করত। 1881 সালের দিকে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে 3টি সার্কেলে ভাগ করার সিদ্ধান্ত নেন এবং এই সার্কেলের নামমাত্র শাসকদের সার্কেল চিফ হিসেবে উল্লেখ করা হয়। এই সার্কেলগুলো হলো চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল। চাকমা সার্কেল চাকমাদের নিয়ে, আরাকানি বংশোদ্ভূত বোমাং প্রধানের দায়িত্বে বোমাং সার্কেল এবং আরাকানি ভাষাভাষী জনগোষ্ঠী ও ত্রিপুরা অঞ্চলের অভিবাসীদের নিয়ে গঠিত হয় মং সার্কেল। পার্বত্য চট্টগ্রামকে ভাগ করার পেছনে মূল কারণ ছিল এই যে ব্রিটিশ সরকার এই অঞ্চলের অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীদের কাছে চাকমা রাজার গ্রহণযোগ্যতাকে ভালোভাবে নিতে পারছিল না। উপরন্তু ব্রিটিশ সরকার এই অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ক্রমান্বয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল, যার ফলে ব্রিটিশ সরকার এই অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একটি প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি আরোপ করে, যার অন্যতম উদ্দেশ্যগুলো ছিল চাকমা রাজ্যের শাসন ক্ষমতার তদারকি এবং কতিপয় ক্ষমতার কাটছাঁট করা, কুকি আক্রমণের হাত থেকে ব্রিটিশ কর্মকর্তা এবং ব্রিটিশ সম্পদ রক্ষা করা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্ত অবস্থা বজায় রাখা যাতে এই অঞ্চলে তুলার উৎপাদন আরও বৃদ্ধি করানো যায়। 3টি আলাদা সার্কেল গঠন করার পরও পার্বত্য চট্টগ্রামে কুকি আক্রমণ চলতে থাকে। এর মধ্যে সিন্ধু জনগোষ্ঠী 1865 সাল থেকে 1888 সালের মাঝে পার্বত্য চট্টগ্রামে আক্রমণ চালাতে থাকে। এর মধ্যে 1872 সালের লেফটেন্যান্ট স্টুয়ার্ট ও তার জরিপ দলের উপর হামলা অন্যতম। এই ক্রমাগত হামলার মুখে 1890 সালে বাংলা ও আসামের ব্রিটিশ প্রশাসনের সহায়তায় লুসাই পাহাড় থেকে চট্টগ্রাম ও বার্মা পর্যন্ত সেনা অভিযান চালানো হয়। ফলশ্রুতিতে স্বাধীন কুকিদের আবাসভূমি ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। 1900 সালের 1 এপ্রিল দক্ষিণ ও উত্তর লুসাই পাহাড়, যা আগে পার্বত্য চট্টগ্রামের অংশ ছিল, তা আসাম প্রদেশের সাথে সংযুক্ত করা হয়। বর্তমানে লুসাই হিল ভারতের মিজোরাম রাজ্যের অন্তর্ভুক্ত। পার্বত্য চট্টগ্রামে ভাঙন নিশ্চিত ও চাকমা আধিপত্য খর্ব করার পর পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 প্রণয়নের মাধ্যমে ব্রিটিশদের পক্ষে ডেপুটি কমিশনার এই চাকমা শাসিত অঞ্চলের পরিপূর্ণ শাসন ক্ষমতা গ্রহণ করেন।
পরবর্তীতে 1935 সালের ভারত শাসন আইনে পার্বত্য চট্টগ্রামকে ভারতের ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত না দেখিয়ে স্বতন্ত্র এলাকা হিসেবে উল্লেখ করা হয়। পার্শ্ববর্তী ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলের চাকমাদের মতোই আজকের দিনে বাংলাদেশের চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা লাভের বহু আগে থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আসছে। তবে বাংলাদেশ অংশে 1975 পরবর্তী সময়ে চাকমাদের ঐতিহ্যবাহী বাসভূমিতে সমতলের বাঙালিদেরকে সরকারি ব্যবস্থায় অভিবাসন একটি আন্তঃসাম্প্রদায়িক সমস্যার সূত্রপাত ঘটায়। এমন অভিবাসনের বিরুদ্ধে চাকমা সহ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য যুম্ম জাতিগোষ্ঠীর প্রতিবাদী অবস্থানের বিপরীতে বাংলাদেশের সরকারগুলো রাজনৈতিক পন্থা অবলম্বন না করে দমন নীতি গ্রহণ করে। তবে 1997 সালের 2 জানুয়ারিতে স্বাক্ষরিত পার্বত্য চুক্তি পূর্বেকার অবস্থার পরিবর্তন সাধনে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। চাকমা জনগোষ্ঠীর সাথে জবরদস্তিমূলক আচরণের সূত্রপাত ঘটে পূর্ব পাকিস্তান আমলে বহু চাকমা গ্রাম ও তাদের আবাদি ভূমি ডুবিয়ে দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যারেজ নির্মাণের মাধ্যমে। এর ফলে 1964 থেকে 1969 সালের মধ্যবর্তী সময়ে চাকমা জনগোষ্ঠীর একটি বড় অংশ বসতভিটা ও আবাদের জমি হারিয়ে ভারতের অরুণাচল রাজ্যের দিয়ন অঞ্চলে শরণার্থী হিসেবে অভিবাসন গ্রহণ করতে বাধ্য হন। বর্তমানে বার্মার রাখাইন রাজ্যে প্রায় 80,000-এর মতো চাকমা বসবাস করছেন। বাংলাদেশ সংবিধানের 23 ক অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, বরং মূল বাঙালি জনগোষ্ঠীর বিপরীতে এই অবাঙালি জনসমষ্টিকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে। তবে এই চাকমারা জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণা 2007 এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার 107 ও 169 নং কনভেনশনের ঘোষণা অনুযায়ী নিজেদের আদিবাসী দাবি করে এবং উপজাতি নামটি মনে প্রাণে অপমানকর মনে করে। তবে বর্তমানে পাঠ্য বইয়ে উপজাতি শব্দের বদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী লেখা হয়। বেশিরভাগ চাকমা শত শত বছরের পুরাতন ধারাবাদী বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তাদের বৌদ্ধ ধর্ম পালনের মধ্যে হিন্দু ধর্ম ও অন্যান্য প্রাচীন ধর্মের মিল পাওয়া যায়। প্রায় প্রত্যেক চাকমা গ্রামে বৌদ্ধ মন্দির বা হেয়ং আছে। বৌদ্ধ সন্ন্যাসীদের বৌদ্ধ ভিক্ষু বা ভান্তে বলা হয়। তারা ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান তত্ত্বাবধান করে। গ্রামবাসী বা অনুসারীরা ভিক্ষুকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে জীবন ধারণে সাহায্য করে। বৌদ্ধ সন্ন্যাসীদের জীবন সম্পূর্ণ সাধারণ মানুষের উপর নির্ভরশীল। তাদের কোনো চাকরি, ব্যবসা বা চাষাবাদ করার সুযোগ নেই বুদ্ধের প্রকৃত বিধান অনুসারে। তাদের মূল কাজ বুদ্ধ প্রজ্ঞাপিত নিয়ম মেনে নিজের আধ্যাত্মিক উন্নতি বা দুঃখ মুক্তির কাজ করে যাওয়া। আগে চাকমারা হিন্দু দেবদেবীর পূজাও করত। উদাহরণস্বরূপ লক্ষ্মী দেবীকে চাষাবাদের ফলন বেশি পাওয়ার জন্য পূজা করা হতো। চাকমারা ভূত প্রেত বিশ্বাস করে এবং তাদের সন্তুষ্ট রাখার জন্য ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি বলি দেওয়ার প্রচলন ছিল। যদিও বৌদ্ধ বিশ্বাস মতে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ। পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের নবজাগরণকারী বৌদ্ধ ভিক্ষু পরম পূজ্য সাধারণানন্দ মহাস্থবির বনভান্তের অক্লান্ত পরিশ্রমে এসব কুসংস্কার বর্তমানে প্রায় নেই বললেই চলে। চাকমারা নিজেদের গৌতম বুদ্ধের জন্মকুল শাক্য বংশের মানুষ মনে করে। চাকমাদের মূল কথ্য ভাষা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অনেক ভাষাবিদ মনে করেন আধুনিক চাকমা ভাষা পূর্ব ইন্দো আরিয়ান ভাষার অংশ। চাকমা ভাষা লিখিত হয় তাদের নিজস্ব লিপি চাকমা লিপিতে। চাকমাদের নিজস্ব সংস্কৃতি, লোকসাহিত্য ও ঐতিহ্য আছে। চাকমা মেয়েরা কোমর জড়ানো গোড়ালি পর্যন্ত পোশাক পরে, যাকে পিনন বলা হয়। কোমরের উপর অংশকে বলা হয় হাদি। হাদি আর পিনন সাধারণত রং বেরঙের বিভিন্ন নকশার হয়। পুরুষরা শিলম নামক গায়ের জামা এবং টেন্নেহানি নামক জামা পরিধান করে। এই নকশা প্রথমে আলাম নামে পরিচিত এক টুকরো কাপড়ের উপর সেলাই করা হয়। চাকমা সমাজ কৃষি নির্ভর, তবে অনেকে চাকরি, ব্যবসা, মৎস্য শিকার ও অন্যান্য পেশায় নিযুক্ত। চাকমা সংস্কৃতিতে বাঁশ ও বেতের তৈরি মাদুর, ঝুড়ি, আসবাবপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ। ঐতিহ্যবাহী চাকমা ঘর বাঁশ দিয়ে তৈরি করা হয়। চাকমা সম্প্রদায়ের জীবনধারা সহজ সরল এবং তারা প্রকৃতির কাছাকাছি বসবাস করে। বাঁশকরল হলো চাকমাদের ঐতিহ্যগত খাদ্য। তারা এটাকে বাঞ্চুরি নামে ডাকে এবং স্ট্রিম্পো পেস্ট তাদের রান্নার ঐতিহ্যবাহী উপাদান। তারা এটাকে শীতল বলে। চাকমাদের প্রধান খাদ্য ভাত, ভুট্টা দ্বারা তৈরি খাদ্য, শাকসবজি ও সরিষা। সবজির মধ্যে রয়েছে রাঙা আলু, কুমড়া, তরমুজ, শসা। চাকমারা শুকরের মাংস খেতে পছন্দ করে। তারা নাপ্পি খুব পছন্দ করে। চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। এছাড়া বুদ্ধ পূর্ণিমা সহ আরও অনেক স্থানীয় উৎসব তারা পালন করে। বাংলা বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। ফুল বিজুর দিন সকালবেলা চাকমারা ঘর বাড়ি পরিষ্কার করে ফুল দিয়ে সাজায়। ঘরের বয়স্ক মানুষদের গোসল করায় এবং তাদেরকে নতুন কাপড় দেয় এবং রাতে পরের দিনের পাচন তরকারি রান্নার জন্য সবজি কাটতে বসে সবাই মিলে, যা কমপক্ষে 7 থেকে 32 রকম সবজি মিশিয়ে রান্না করা হয়। পরের দিন মূল বিজু। ওই দিন চাকমা তরুণ তরুণীরা কূপ ভরে ওঠে কলা পাতায় করে কিছু ফুল গঙ্গার উদ্দেশ্যে নদীর পাড়ে দিয়ে আসে। তারপর সবাই, বিশেষ করে ছোটরা, নতুন জামা কাপড় পরে বাড়ি বাড়ি ঘুরতে থাকে। তবে গ্রামগুলোতে প্রাচীনকালের মতন করে গিলে হারা খেলা হয়। এর পরের দিন নতুন বছর। নতুন বছরের দিন সবাই বৌদ্ধ মন্দিরে যায়, খাবার দান করে, ভালো কাজ করে, বৃদ্ধদের কাছ থেকে আশীর্বাদ নেয়। বৌদ্ধ পূর্ণিমা চাকমা লোকসাহিত্যে বেশ সমৃদ্ধশালী। তাদের লোককাহিনীকে বলা হয় উপগীত। চাকমাদের তাল্লিক শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্র অনেক সমৃদ্ধ। আর বয়ন শিল্পে চাকমা রমণীদের সুখ্যাতি জগৎ জুড়ে। ইদানিং বিজুতে র্যালি করা হয়। দেশ বিদেশের অনেক লোক বিজু র্যালিতে যোগ দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামে আসে।
ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।